এখন আমি তোমাদের যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা মহারাষ্ট্রের কোল্হাপুর নামের শহরের একটা ক্রাইমের ঘটনা। ঘটনাটা ঘটেছিল ২৬ জুন ২০১৮ একদম সকালবেলায় পুলিশ স্টেশনে এক ভদ্রলোক গিয়ে পৌঁছেছিলেন। সঙ্গে ছিল তার ১১ বছরের এক সন্তান। তিনি পুলিশ স্টেশনে গিয়ে বলেছিলেন যে তার নাম সূর্যকান্ত সিন্দে, তার বয়স ৪১ বছর, তার ১১ বছরের ছেলে, ১২ বছরের মেয়ে রয়েছে। তার স্ত্রীর নাম মাধুরী। তিনি একটু আগে নিজে হাতে মাধুরীকে মেরে ফেলেছেন কুড়ুল দিয়ে আঘাত করে। তবে তিনি মাধুরীকে মারার জন্য আঘাতটা করেননি, তিনি অন্য কাউকে মারতে চাইছিলেন। তবে মাঝখানে মাধুরী এসে দাঁড়িয়েছিল বলে তার হাতেই মাধুরীর মৃত্যু হয়েছে। তিনি এটাও বলেছিলেন যে মাধুরীর সাথে তার ডিভোর্স হয়নি, কিন্তু ২ বছর ধরে বিবাদ চলছে। বর্তমানে ভদ্রলোক নিজের মা আর নিজের ছোট ভাইয়ের সাথে থাকে। তার স্ত্রী তার ২ ছেলে মেয়েকে নিয়ে অন্য একটা ভাড়া বাড়িতে থাকে। পুলিশ সঙ্গে সঙ্গে ওই ভদ্রলোকের দেওয়া ঠিকানাতে উদগাঁও গিয়ে পৌঁছায়। অন্যদিকে সেই ভদ্রলোককে হসপিটালে পাঠানো হয়েছিল, কারণ তার শরীরেও বেশ কয়েকটা জায়গায় কুড়ুলের গভীর আঘাত ছিল, প্রচুর রক্ত বেরোচ্ছিল। এবার মাধুরীর বডিটা সেখান থেকে নিয়ে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন টেস্ট আর পোস্টমর্টমের জন্য। তারপর সেই ভদ্রলোক সূর্যকান্ত সিন্দে, তার চিকিৎসা হয়েছিল। আশেপাশের লোকজন, সূর্যকান্তের শাশুড়ি, সূর্যকান্তের মা, ভাই, বাচ্চাদের কাছে জিজ্ঞাসাবাদের পর পুলিশ যে ব্যাপারটা জানতে পেরেছিল সেটা হচ্ছে আনন্দী নামের এক মহিলা সাংলি নামের একটা এরিয়াতে থাকতো। তার ২ মেয়ে ছিল, মাধুরী আর মংলা। মাধুরী মানে যে এই ঘটনাতে যে মহিলা মারা গেছে সে হচ্ছে মাধুরী। মাধুরী, তার ছোট বোন মংলা আর মা ৩ জনে মিলে একটা টিফিনের ব্যবসা করত। টিফিনের ব্যবসা মহারাষ্ট্র বা মুম্বাই সাইডে খুব প্রচলিত একটা ব্যবসা। বিভিন্ন মহিলারা, কখনো কখনো পুরুষেরাও নিজেদের বাড়িতে রান্না করেন। রান্না করার পর কোনো অফিস, কোনো কারখানা, কোনো ইনস্টিটিউট, কোনো কোচিং সংস্থা বা হয়তো কলেজ, সব জায়গায় টিফিনের ব্যবস্থা করে থাকেন। রান্নাবান্না হয়ে যাওয়ার পরে তাদের লোক থাকে, টিফিনগুলো সেই গন্তব্যস্থলে গিয়ে পৌঁছে দিয়ে আসে। এই রকমই একটা ব্যবসা মাধুরী নিজের মা আর বোনের সাথে করত। আর যে ভদ্রলোক মাধুরীর হাজব্যান্ড সূর্যকান্ত, যার নাম, সে একটা গরিব বিধবার ছেলে, চাষি ফ্যামিলি। তবে বাবা মারা যাওয়ার পরে সূর্যকান্ত আর চাষাবাদের কাজ করেনি। জমিটা বিক্রি করে দিয়ে ছোট্ট একটা বাড়ি কিনে নিয়ে থাকতে শুরু করেছিল উদগাঁও নামের ওই এলাকাতে। সেখানে সে একটা বিল্ডার্সের কাজ দেখাশোনার কাজ করত। বিল্ডার্স ভীষণ বড় একটা বিল্ডার, শহরের বাইরে বিভিন্ন জায়গায় তার কাজ চলত। সেই কাজ দেখার জন্য বেশ কয়েকজন লোক ছিল, তার মধ্যে সূর্যকান্ত সিন্দে ছিল একজন কর্মচারী সেই বিল্ডারের। একটা বিল্ডিংয়ের কাজ হচ্ছিল, সেই বিল্ডিংয়ের কাজটা হচ্ছিল মাধুরীদের এলাকাতে। সেখানে গিয়ে বিল্ডিংয়ের কাজ করছিল সূর্যকান্তের যে লেবার বা মিস্ত্রিদের যে টিমটা ছিল, তাদের দুপুরের লাঞ্চ, ডিনার ইত্যাদির যে কন্ট্যাক্ট সেটা মাধুরীর মাকে দেওয়া হয়েছিল। মাধুরী সেই রান্নাবান্নাগুলো রেডি করে ব্যবস্থা করে এখানে পৌঁছে দিত। এই যে কাজ, এটার মধ্যে দেখা হয়েছিল মাধুরীর সাথে সূর্যকান্তের। মাধুরী সেই সময় বয়স ছিল ২২ বছর। ভীষণ সুন্দরী মাধুরী, তাকে দেখেই সূর্যকান্তের পছন্দ হয়েছিল। যেহেতু সূর্যকান্তেরও বাবা নেই, মাধুরীরও বাবা নেই, তো দুজনেই পরস্পর কথা বলে তারা নিজেদের বিয়েটা ফিক্স করেছিল। বাড়ির লোকজনকেও জানিয়েছিল, বাড়ির লোকজন কিন্তু অমত করেনি, কারণ
মাধুরীর মাও চাইছিল যে উপযুক্ত কোনো সুপাত্র পেলে তিনি নিজের মেয়ের বিয়েটা দিয়ে ফেলে নিজের দায়িত্ব থেকে মুক্ত হবেন। বিয়ে হয়ে গেছিল, বিয়ের পরে সংসার শুরু হয়েছিল। মাধুরী এবার নিজের শ্বশুরবাড়িতে গিয়ে থাকা শুরু করে। শ্বশুরবাড়িতে ছিল তার বিধবা শাশুড়ি আর তার এক ছোট দেওর, যে সেই সময় পড়াশোনা করছিল। বাড়িতে একজন মাত্র আর্নিং মেম্বার, সে ছিল মাধুরীর হাজব্যান্ড সূর্যকান্ত সিন্দে। সূর্যকান্তের কিন্তু এবার খরচটা বেড়ে গেছিল, কারণ বাড়িতে মাধুরী এসেছিল। মাধুরীর শুধু খাবার নয়, আরও অনেক কিছু জিনিস দরকার। মাধুরীর সাথে মাধুরীর শাশুড়ির বিভিন্ন কারণে সব সময় ঝামেলা বিবাদ লেগেই থাকতো। মাধুরী কিন্তু সব সময় সূর্যকান্তকে বলছিল যে সে আর নিজের শাশুড়ির সাথে থাকবে না। শাশুড়িও ব্যাপারটা বোঝে, ছেলে বৌমার মধ্যে যে সব সময় একটা ঝামেলা চলছে সেটা তারও ভালো লাগছিল না। তিনি ছেলেকে ডেকে বলেছিলেন যে তুমি তোমার স্ত্রীকে নিয়ে অন্য কোথাও ভাড়া ঘর দেখে সেখানে চলে যাও, আমরা একটুও খারাপ ভাববো না। সূর্যকান্ত অনেক বুঝিয়েছিল স্ত্রীকে, যখন কাজ হয়নি সূর্যকান্ত নিজের স্ত্রীকে নিয়ে নিজের বাড়ি থেকে 2 কিলোমিটার মতো দূরে একটা ভাড়াতে ঘর নিয়ে সেখানে নিয়ে গিয়ে স্ত্রীকে রেখেছিল। সেখানেই তাদের সংসার শুরু হয়েছিল। বেশ কিছু বছর কেটেছিল। তাদের এক ছেলে এক মেয়েও হয়েছিল। মেয়ে বড়, ছেলে ছোট। সূর্যকান্ত স্ত্রীকে নিয়ে দূরে সংসার শুরু করলেও তার ওপর নিজের মা আর ভাইয়ের দায়িত্বটা তখনও ছিল। তাকে প্রত্যেক মাসে টাকা দিয়ে আসতে হতো মা আর ভাইকে, যে ব্যাপারটা কিন্তু ভালো লাগছিল না মাধুরীর, সেই সঙ্গে মাধুরীর মায়ের। মাধুরীর মা এবার নানা রকমভাবে জামাইকে বোঝাতে শুরু করে যে এইভাবে তোমার বাচ্চারা বড় হচ্ছে, তোমার দায়িত্ব বেড়েছে, এরকম যদি তুমি নিজের স্যালারির অর্ধেক টাকা মা আর ভাইকে দিয়ে দাও, তাহলে আমার মেয়ে তো কোনো দিন কোনো বিলাসিতাই করতে পারবে না। সারা জীবন শুধু এইভাবে শুধু খাবার খাওয়ার জন্য কিন্তু আমি বিয়েটা দিইনি। তুমি আমার মেয়েকে কোনো রকম কোনো সুখ দিতে পারোনি, কোথাও তাকে বেড়াতে নিয়ে যেতে পারোনি। তো এই যে ঝগড়া ঝামেলা, এটা প্রত্যেক দিনের একটা ব্যাপার হয়ে গেছিল। এবার মাধুরী ঠিক করে যে মাধুরী নিজে কাজ করবে। মাধুরী আর সূর্যকান্তের কাছে টাকা চাইবে না, নিজে কিছু কাজ করবে। মাধুরীর একটা অনুষ্ঠানে, সেখানে একটা বিশাল এনজিও ছিল। সেই এনজিওর বিভিন্ন শাখা ইন্ডিয়ার বিভিন্ন এরিয়াতে বিভিন্ন শহরে রয়েছে। বড় একটা এনজিও। সেই এনজিওটার নাম ভূমাতা ব্রিগেড ছত্রপতি শিবাজি। সারা মহারাষ্ট্রে এই এনজিওটা এই নামেই রয়েছে। তো সেই এনজিওর যে মালিক ছিলেন, নাম ছিল সন্তোষ মান্য, আর তার সেক্রেটারি, তার নাম ছিল প্রমোদ পাটিল। সন্তোষ মান্যার সাথে একটা প্রোগ্রামে মাধুরীর আলাপ হয়েছিল। মাধুরী এত সুন্দরী ছিল যে সন্তোষ মান্যার প্রথম দেখাতেই তাকে পছন্দ হয়ে যায়। তারপর সন্তোষ মান্যা মাধুরীকে নিজের পিএ করে নিয়েছিলেন। যেখানে তিনি যেতেন মাধুরীকে সঙ্গে নিয়ে যেতেন, সেই সঙ্গে মাধুরীকে প্রচুর গিফট, প্রচুর টাকা, সব কিছুই দিতেন। রাতে দিনে যখন দরকার মাধুরীকে ডেকে পাঠাতেন। মাধুরী সব সময় যে ওই এনজিওর মালিকের সাথে ঘোরাঘুরি করছে, সেই খবরটা খুব তাড়াতাড়ি সূর্যকান্ত সিন্দের কাছে গিয়ে পৌঁছেছিল। প্রথম দিকে সূর্যকান্ত সিন্দে ব্যাপারটাতে মাথা না ঘামালেও বারবার যখন একই কথা সবাই তাকে বলতে শুরু করে, তার মনে হয়েছিল যে তার তো এখনও ডিভোর্স হয়নি, তাহলে তার স্ত্রী এইভাবে অন্য এক পরপুরুষের সাথে রাতে দিনে ঘুরতে পারে না, রাত কাটাতে তো পারেই না। এবার সে ফোন কলে নিজের স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছিল। স্ত্রী কিন্তু বলেছিল, আমি তোমার সাথে একদম যুক্ত নয়, আমার যা ইচ্ছা আমি করতে পারি। সূর্যকান্ত নিজের শাশুড়ি আনন্দীকে ব্যাপারটা বলতে গেছিল। আনন্দীও কিন্তু সেই একই রকমভাবে মাধুরীর মতোই রেগে গিয়ে বলে যে আমি তোমার কোনো কথা শুনতে চাইছি না, আমার মেয়ে যেখানে রোজগার হবে সেখানে রোজগার করার চেষ্টা করবে, কারণ তুমি
তাকে তার খরচের টাকা ঠিকমতো দিতেই পারো না। এবার সূর্যকান্ত বুঝেছিল যে এইভাবে কাজ হবে না, তাকে সন্তোষ মান্যার সাথে গিয়ে দেখা করতে হবে। সূর্যকান্ত একদিন খবর পেয়েছিল যে তার বাড়িতে সন্তোষ মান্যা এসেছে। তো সে ওই 26 জুন 2018 মাঝরাতে গিয়ে পৌঁছেছিল নিজের স্ত্রীর বাড়ির সামনে। সেখানে গিয়ে চিৎকার করে সে স্ত্রীর নাম করে ডাকতে থাকে। যেহেতু বাড়ির ভেতরে স্ত্রীর সাথে সন্তোষ ছিল, স্ত্রী কিছুতেই দরজা খুলছিল না। কিন্তু বাইরে থেকে সূর্যকান্ত এতটা ডাকাডাকি করছিল যে আশেপাশের প্রতিবেশীরা সেখানে এসে জড়ো হয়েছিল। ভেতর থেকে মাধুরী, সঙ্গে সন্তোষ আর বাইরে থেকে সূর্যকান্ত, তুমুল ঝগড়া হয় দুই পক্ষের। এক সময় সন্তোষ খুব রেগে যায়। রেগে গিয়ে ভয় দেখাবার জন্য মাধুরীর বাড়ির ভেতরে একটা কুড়ুল ছিল, সেটাকে তুলে নিয়ে সে দরজাটা খুলে কিচ্ছু না বলে সোজা সূর্যকান্ত সিন্ধের দিকে কুড়ুলের কোপ মেরেছিল। সূর্যকান্তের হাতে লাগে, কাঁধে লাগে। এবার কিন্তু সূর্যকান্ত এতটাই রেগে যায় যে সন্তোষের হাত থেকে কুড়ুল কেড়ে নিয়ে সজোরে আঘাত করতে যাচ্ছিল। সেই সময় সূর্যকান্তের স্ত্রী মাধুরী মাঝখানে চলে আসে সন্তোষকে বাঁচানোর জন্য। সেই আঘাতটা গিয়ে লেগেছিল মাধুরীর ওপর। মাধুরীর মাথায় চোট হয়েছিল। মাধুরীর সঙ্গে সঙ্গে মেঝেতে লুটিয়ে পড়েছিল। অন্যদিকে মাধুরীর যে নতুন প্রেমিক সন্তোষ সমস্ত ব্যাপারটা দেখে 1 সেকেন্ডও দেরি করেনি, ছুটে সেখান থেকে পালিয়ে গেছিল। বাইরে দাঁড় করানো ছিল তার গাড়ি, তাতে উঠে সে সেখান থেকে পালিয়ে যায়। আর সূর্যকান্ত নিজের ছেলের হাত ধরে চলে গেছিল পুলিশ স্টেশনে। সেদিন তার মেয়ে, তার শাশুড়ি আনন্দী দেবীর কাছে ছিল। বর্তমানে সূর্যকান্ত মহারাষ্ট্রের কোনো জেলে রয়েছে। তার স্ত্রী মারা গেছে। বাচ্চা দুটো তার মায়ের মা, মাধুরীর মায়ের কাছে মানুষ হচ্ছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে নিশ্চয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।